আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে জরুরি ঢাকায় তলব করা হয়েছে। কেন তলব করা হলো? এবং যখন রেকর্ড করছিলাম তখন শেষ মুহূর্তে খবর পেলাম ঢাকায় জামাতে ইসলামের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিস্তারিত বলেছিলাম তাৎক্ষণিক একটি ভিডিও বিশ্লেষণে যে সার্জিও গোর কেন আসছেন এবং সার্জিও গোর কেন আসছেন এটি নিয়ে সরকারের পক্ষ থেকে অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে। এখন মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশ সরকারের চীনের প্রতি যে নতুন কূটনৈতিক সম্পর্ক এবং চীনের সাথে যে অতিরিক্ত মাখামাখি, তাতে আমেরিকা নিঃসন্দেহে ক্ষুব্ধ হয়েছে এবং বাংলাদেশে যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন ব্রেন্ট টি ক্রিস্টেনসন, যার অন্যতম অ্যাসাইনমেন্ট ছিল বাংলাদেশে চীনের প্রভাব কমানো, তিনি সেখানে সাফল্যের সাথে ব্যর্থ হয়েছেন এবং যখন বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক একটু বাড়াবাড়ি রকমের এগিয়ে নিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন রাজশাহীতে বসে হাঁসের মাংস খাচ্ছেন। সুতরাং এবার সার্জিও গোর নিজেই বাংলাদেশে আসছেন এই বিষয়টি নিয়ে আলাপ করতে এবং সার্জিও গোরের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন তারেক রহমান সরকার এবং সার্জিও গোরকে ঠিকমতো ফেস করবার জন্য তারা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং এই প্রস্তুতির অংশ হিসাবে বর্তমানে আমেরিকায় অবস্থানরত ডক্টর খলিলকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে। ডক্টর খলিলের 28শে জুলাই ফেরবার কথা ছিল এবং সেই অনুযায়ী 29শে জুলাই সার্জিও গোরের বাংলাদেশে সফরে আসার কথা ছিল, কিন্তু এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর খলিল হয়তো 28শে জুলাইয়ের আগেই আসবেন এবং তার সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেবেন যে সার্জিও গোর যে বিষয়গুলো নিয়ে কথা বলবেন সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ কিভাবে রেসপন্ড করবে। এবং আরেকটি বিষয় যেটি আমি কালকে হিন্টস দিয়েছিলাম যে সার্জিও গোর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির এই যে নিষেধাজ্ঞা, কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা, সেটি নিয়ে কথা বলবেন। বাংলাদেশে বর্তমানে যে মানবাধিকার বিপর্যয় চলছে, গণতন্ত্র হুমকির মুখে, এই যে জঙ্গিবাদের উত্থান, এই সব বিষয়গুলো নিয়েই তিনি কথা বলবেন এবং অবশ্যই তিনি শেখ হাসিনার যে তথাকথিত বিচারের মাধ্যমে একটি রায় দেওয়া হয়েছে সেই বিচার নিয়েও তার এই সফরে তিনি কথা বলবেন। সুতরাং বাংলাদেশ সরকার একটু দেরিতে হলেও বুঝতে চেষ্টা করছে যে এটা একটা রুটিন সফর নয় এবং এই সফরে তাদের মোটামুটি আসামির কাঠগড়ায় যদি বলি আহ, দাঁড়ানো থাকতে হবে এবং সার্জিও গোরকে তারা কিভাবে মোকাবেলা করবেন সেটি নিয়েই আলোচনা হচ্ছে। সার্জিও গোরের প্রসঙ্গ নিয়েই আজকে কথা বলবো, এটি যখন ঠিক করেছি একদম শেষ মুহূর্তে খবর পেলাম যে আপনারা ইতিমধ্যেই জানেন যে জামাতে ইসলামের এই সাতক্ষীরা 4 থেকে নির্বাচিত এই এমপি নজরুল ইসলাম, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিও নিয়ে কথা বলবার আদৌ কোনো ইচ্ছে আমার ছিল না, গতকালও বলিনি। কিন্তু জামাতে ইসলাম তারা প্রথমে ডিফেন্ড করার চেষ্টা করেছে তাদের এমপিকে। এই জামাত শিবিরের বট বাহিনী প্রথমে বলেছে এটা এআই নির্মিত একটি ভিডিও, তারপর তারা বলেছে যে এই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী বানানোর জন্য সাতক্ষীরার কাজীকে পর্যন্ত ম্যানিপুলেট করা হয়েছে, তার প্রথম স্ত্রীকে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এই তরুণী তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে। ইভেন এই তরুণীর বাবা, যার বয়সও অনেক কম, তাকে দিয়ে পর্যন্ত স্টেটমেন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ একটি মিথ্যাকে ঢাকতে অসংখ্য মিথ্যের অবতারণা করা হয়েছে। যাই হোক, জামাতে ইসলামী আজকের পার্টির ডিসিশন মেকিং বডি থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই এমপিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তারা নির্বাচন কমিশনেও জানাবে, যার ফলশ্রুতিতে হয়তো আশা করা যায় যে তার এমপিশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে। এই নজরুল ইসলাম এবং এই ভিডিও নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে তখন আমরা একটু বিষয়টা অন্যভাবে দেখার চেষ্টা করছি। তার আগে একটু ফ্যাক্টস জানিয়ে দিই। এই এমপির যে ড্রাইভার,
তার আপন ভাগ্নি হলো এই এই মেয়েটি, এবং এমপি কে রিকোয়েস্ট করেছিলেন ড্রাইভার সাহেব যে তার ভাগ্নির একটা চাকরির ব্যবস্থা করার জন্য, এবং তাকে একটি সিভিও দেওয়া হয়েছিল। এই ভাগ্নিকে চাকরির প্রলোভন দেখিয়ে এই এমপি সাহেব তার সাথে এই শারীরিক সম্পর্ক স্থাপন করে, এবং এই ড্রাইভারের কাছে এই নজরুল এমপির অনেক আকামের দালিলিক প্রমাণ রয়েছে। তার কাছে নাকি আরো ভিডিও রয়েছে, এবং এই যে ভিডিওটা করা হয়েছে, এই ভিডিওটিও করেছে এই ড্রাইভার, এবং এর ফলে এই এমপি এই ড্রাইভারকে প্রচুর পিটিয়েছে, এবং ড্রাইভারের জীবন এখন সংশয়ের মুখে, যে কারণে ড্রাইভার তারেক রহমানের কাছে তার জীবনের নিরাপত্তার চেয়ে একটি চিঠি লিখেছে। যে কথাটি বলতে চাচ্ছিলাম যে এই ট্রলের মধ্যে যে বিষয়টা আমরা মিস করে ফেলেছি, বা যেটি আমাদের আদৌ করা উচিত কিনা, বা ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আমাদের গুরুত্বের সাথে ভাবা উচিত, যে একজন এমপি এখানে দোষী, এবং সেখানে আমরা এমপির পাশাপাশি মাত্র 18 বছর বয়সী একজন তরুণীকে যেভাবে এক্সপোজ করলাম, যেভাবে তার ভিডিও সবখানে ছড়িয়ে দিলাম, তাতে এই তরুণীর বাকি জীবনের ভবিষ্যৎ কি? সে যতদিন বেঁচে থাকবে এই ভিডিও মানুষের কথা তার পিছন তাড়া করবে। আমি জানি না এমপি সাহেব তাকে আসলেই বিয়ে করবে কিনা, এবং এমপি তো এখন সব হারালেন, তার এমপিত্ব সম্ভবত থাকবে না, দল থেকে বহিষ্কৃত হলেন। আগামীতে তিনি শাস্তির মুখোমুখি হবেন কিনা, একজন ইসলামী ছাত্রী সংস্থার দেখলাম সে দাবি তুলেছে, যিনি প্রথমে এই এমপির পক্ষে 2টি ভিডিও করেছিল, তৃতীয় ভিডিওতে এসে তিনি তার ভুল বুঝেছেন, এবং এই এমপিকে শরিয়া আইন অনুযায়ী তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যার দাবি জানিয়েছেন। সুতরাং এই এমপির আগামী দিনগুলো ভালো যে যাবে না সহজেই বোঝা যাচ্ছে। এই অবস্থায় এই মেয়েটি এই এমপি দ্বিতীয় স্ত্রীর মর্যাদা নিয়ে, বা সত্যি সত্যি বিয়ে করেন কিনা, বা সেই বিয়েতে আদৌ এই মেয়েটির কোনো উপকার হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো। পাশাপাশি এটা যেন আমরা ভাবি যে এই ভিডিওগুলো যখন আমরা ভাইরাল করি, ট্রল করি, তখন যেন যে ভিকটিম তার প্রাইভেসি, তার কনফিডেন্সিয়ালিটি, এই বিষয়গুলো নিয়ে যেন আমরা একটু ভাবি। এদিকে বাংলাদেশ যখন আমেরিকার সাথে গোপন বাণিজ্য চুক্তির কারণে বাজার দরের চাইতে প্রায় 50% অতিরিক্ত দামে এই লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি কিনছে, ঠিক সেই সময় রাশিয়ার পক্ষ থেকে এশিয়ার দেশগুলোর জন্য এলএনজি ক্রয়ে 40% ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ অনেক কম দামে রাশিয়া এলএনজি বিক্রি করবে, এবং এই কম দামে এলএনজি কেনার ফলে সেই দেশের ন্যাচারালি শিল্পায়ন এবং যেসব জায়গায় এলএনজি ব্যবহৃত হয় সেক্ষেত্রে অনেক অর্থের সাশ্রয় হবে। কথা হলো যে মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পরে বাংলাদেশ কি আদৌ এই মূল্য ছাড়ের সুযোগ নিতে পারবে কিনা? প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভাবির পোলাদের এখন পৌষ মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, কত কিছুই করবে তারা, কত কিছু বলবে। যেমন এখানে বলছে শেখ হাসিনা কখনোই আর বাংলাদেশে ফিরতে পারবেন না, তার লাশও বাংলাদেশে জানাজা পাবে না, তাকে দিল্লির ওই অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে, তার লাশ ভারত পানিতে ভাসিয়ে দেবে। এটা আমার সেই ভাবির পোলা না, যাকে নিয়ে নারীরা কি কি পচা পচা কথা যেন বলেছিল। গাল আগে ছিল এরকম ট্যাপ খাওয়া, এখন গাল ফুইলা টেপা মাছ বুইটা মাছের মতো হয়ে গেছে। আমার ভাবির পোলাদের তেল ধরছে তো, মানে সাল্লাই কুইতার নাম বাঘা। এরা থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, ওইখান থেকে গালের গোস্ত পারছে তো, পশ্চাৎ দেশ ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে, পেট ফুইলা টেপা মাছ হয়ে গেছে, গাল ফুইলা ডুল হইছে। এগুলো কত কথাই বলবো, বলতে থাকতে দেন না এদের। তো জানাজা কার কোন কোথায় হবে কি হবে না এটা তো সময় বলে দিবে। আর যাদের জানাজা হয়েছে এখানে জামাতিদের, তাদের লাশ কোথায় যাবে সেই চিন্তা যেন এই এই জামাতি জামাতি গোলমানেরা যেন ওই চিন্তা করে যে সাইদের লাশ কবর থেকে কোথায় যাবে
গোলাম আজমের লাশ কবর থেকে কোথায় যাবে, নিজামীর লাশ কবর থেকে কোথায় যাবে, এগুলো তারা নিয়ে চিন্তা করুক। এবং আমার ভাবির পোলাদের শ্বশুর শাশুড়ির লাশ কোথায় যাবে এই চিন্তা করুক। তাকে এই সরোয়ার তুষারে বললে তো বাংলাদেশে শেখ হাসিনা আসবে। মানে 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। মানে শুক্রের রাজনৈতিক মুসলমানই হয় না, তাদের ভাবখানা এরকম, মনে হয় কিংবদন্তি জাতীয় নেতা হয়ে গেছে। ওই যে এরা শিবিরের, শোনেন, টাকায় কিনা হয়, ময়না পাখিরা খাওয়াবেন, চেঁচাবে, এদের এরকম টাকা পয়সা দিছে কুকুরের মতো ঘেউ ঘেউ করার জন্য। এরা করবে, করতে থাকতে দেন, সময় আমাদেরও আসবে, বাংলাদেশের মানুষেরও সময় আসবে। এই ভাবির পোলারা দেখেন, এদের এদের কবর বাংলাদেশে হয় কিনা এই চিন্তা করুক তারা। কোথাকার কোন এনসিপি, কোথাকার কোন কি যুগ্ম আহ্বায়ক, এগুলো এগুলো মানে সরোয়ার তুষাররাও নেতা, আর তার উৎসিঙ্গাও একটা পাখি। কি আর বলবো এদের নিয়ে, এদের কথা আসলে রুচিতেই বাদ দেয় না কথা বলতে। যাদের মুখের সাব ডিভিশন সম্পর্কে আমরা তো জানি নারীরা কি বলেছিল, আর এই আসছে এখন লম্বা লম্বা বাংলাদেশে তো আবার, বাংলাদেশে তো এখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে, ভারতের ঠিক মতো গালি দিতে পারলে নেতা মন্ত্রী হওয়া যায়। সে আশা এগুলো করতেছে, করতে দেন, করতে দেন, দেখা যাক কি হয়। কার লাশ কোথায় কবর হবে সেটা তো সময় বলে দেবে। জি। এবং এই যে জামাত, জামাত এই ধরনের সংগঠন ধরা পড়তেছে, কিন্তু তারা ইদানিং ধরা পড়লেই বলে দ্বিতীয় স্ত্রী। শোনেন, জামাত হইল, এদের কোরআন শরীফ আলাদা, এদের হাদিস আলাদা। জামাতের উপরে সূরায়ে মুগী, সূরায়ে বগী, সূরায়ে ঠগী নাজিল হয় এদের এই আকাম কুকাম বৈধতা দেওয়ার জন্য। এদের আকাম কুকাম জায়েজ করার জন্য। আপনি তার আগে দেখেছেন যে ওই যে কি যেন একটা ছিল শিবিরের আর এক চেলা, মগা মৌদুদের উম্মত যারা, সেই চেলা বলেছিল সে চেলা একজন বিধবা নারীকে প্রেগনেন্ট করেছে, তারপর তার বাচ্চা হয়েছে, বাচ্চা পরে অপারেশন করিয়েছে। সেটাকে সাফাই গাইতে গিয়ে বলেছিল যে আল্লাহর নবীরাও এগুলো করতো, সাহাবিরাও এগুলো করতো, যার বউ পছন্দ তো করে তোমার বউ ছেড়ে দাও। এরা এত নিচে নামতে পারে, এরা নিজেদের অপরাধ বৈধতা দেওয়ার জন্য, নিজেদের অপরাধ ঢাকার জন্য এরা নবী রাসূলকেও হেয় করতে পারে, সাহাবিদেরও হেয় করতে পারে। তো এদের পক্ষে মিথ্যা কথা বলা তো কোনো সমস্যা না। এরা প্রথমে বললো এই ছবির ভিডিও নাকি এআই দিয়া বানানো, তারপরে বললো যে এটা তার দ্বিতীয় স্ত্রী, তারপর একটা কাবিননামা হাজির করলো, সেই কাবিননামায় সে মেয়ের বয়সই তো 18 বছর হয় নাই। তারপর আবার সেই মেয়ের ভিডিও হলো 23 সালের, আর কাবিননামা হলো 26 সালের। তো ঘটনা কি দাঁড়াইলো? আর 70-72 বছরের একজন মানুষের কাছে বুঝি এই 16-17 বছরের মেয়ের বিয়ে হয়? আমরা এগুলা ফাত্রামি তো বুঝি। এই জামাতিদের যে ধর্মের নামে ফাত্রামি, এগুলো মানুষ এখন বুঝে গেছে। আবার ওই যে আমির হারামজাদা নাকি ফারামজাদা একটা আছে, সাতক্ষীরা থেকে বেয়াত আরম্ভ হবে। আল্লাহ বেহেশতে দেওয়া শুরু করলে সাতক্ষীরা থেকে আগে দিবে। ওই যে বললাম না একটু আগে, যতর উপর সূরায়ে বগী নাজিল হয়, সূরায়ে মুগী নাজিল হয়, সূরায়ে ঠগী নাজিল হয়, কোরআনের আয়াত তো 144-14টা, ওদের সূরা হইলো 117টা। কোরআনে তো বলা আছে জিব্রাইলের আসবে না, ওদের জিব্রাইল এখন আসে। সেই জন্য সূরায়ে মুগী বগী ঠগী নাজিল হয়, সেগুলো থেকে ফতোয়া দিয়ে এগুলো জায়েজ করে এরা। কত বড় বদমাইশ এই আমির হারামজাদা! এদের তো তেমনি বানায় নাই। এদেরকে পরিকল্পিতভাবে এরা প্রথমে এরা ওয়াজ করবে, আওয়ামী লীগের টাকা খাবে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এরা বলবে আওয়ামী লীগ করি, তারপরে একটা সময় শক্তি অর্জন করে আওয়ামী লীগকে উচ্ছেদ করবে। এটা হলো তাদের বদমাইশি। এরা হলো একই সাথে মুনাফেক এবং ধর্ম ব্যবসায়ী। তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে। তারা তাদের পাপ, তাদের অন্যায়, তাদের ভুল, তাদের বদমাইশি, তাদের বাটপারি, তাদের লাম্পট্য, এগুলো ঠেকাইতে তারা প্রয়োজন আল্লাহরে নিচে নামায় আনবে, আল্লাহরে সাক্ষী বানাবে। কোনো সমস্যা নেই, এদের পক্ষে সবই সম্ভব। কারণ আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনি রাজনৈতিক দল করতে পারবেন, রাজনৈতিক কর্মী হতে পারবেন। আর যদি ঠাড়া পড়া মিথ্যা কথা বলতে পারেন, তাহলেই কেবল একটা প্রাথমিক যোগ্যতা হলো ঠাড়া পড়া মিথ্যা কথা বলা। তবেই আপনি জামাতের নেতা কর্মী সমর্থক হইতে পারবেন, এছাড়া পাবেন না। যেমন এরা তা বলতেছে, তো মানুষের কাছে এদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। আগামীতে এগুলো দেখবেন কিভাবে নেরি কুত্তার মতো এদের মানুষ দৌড়ায়, সেটা দেখতে পারবেন। আপনাকে একটা প্রশ্ন রাখছেন একজনে, জামাত আর মোল্লাদের জন্য নষ্টামি করা কি জায়েজ? এরকম তো অনেক ধরা পড়ে, কয়টা ধরা পড়ে? শতকরা 1-2টা হয়তো ধরা পড়ে, 98টাই ধরা পড়ে না, বা ধরলেও সেটা প্রকাশ্যে আসতে দেয় না।
আমির হামজাকে একটা কোড দিতে পারলে আপাতত না না, আমির হামজারে কট দিতে হবে কেন? আমির হামজা যে কট খায় নাই, মানে ধরা পড়ার আগে সবাই আমির হামজা, ধরা পড়লে সাতক্ষীরার এমপি, ধরা পড়লে মামুনুল, এরা হয়ে যাবে একদিন। তো সবচেয়ে মজার বিষয়, এরা তো মিথ্যা কথা আগে থেকেও বলে। সে বলেছিল তার বাপ দাদা নানা মামা খালু সব আওয়ামী লীগ করে, এবং এও বলেছিল যে যারা 18 কোটির জননী শেখ হাসিনা উন্নয়নের বাধা দিবে তারা হইলো দুজকে যাবে, বলে নাই? এদের পক্ষে সবকিছুই বলা সম্ভব। এরা আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আবার তওবা করে আওয়ামী লীগ করা শুরু করবে না, তার গ্যারান্টি। এদের পক্ষে ছদ্মবেশ ধারণ করা, যে কোনো সময় ফতোয়া উল্টে ফেলবে, যে কোনো সময়। এদের পক্ষে সবকিছুই সম্ভব। এরা নবীর আসলকে ব্যভিচারী বলতে পারে। T20 ম্যাচ হয়েছে না ওয়ানডে, তারপরে হচ্ছে জুলাই সন্ধে আক্রমে ধরা পড়ার সাথে সাথে বিয়ে করা জায়েজ। আর একটা মজার ঘটনা আজকে ধরা পড়ছে। চুপচাপ গেছিল গোপালগঞ্জের পাশের একটা গ্রামে গেছিল, প্রকাশ করে নাই, ওইখান থেকে আসার পরে পোস্ট দিচ্ছে টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা। এটা মোটে প্রকাশ করে নাই কিন্তু এটা প্রকাশ শুনেন, ভাবির পোলারা জানে, এরা তো গুপ্ত অভ্যাসদের, এরা তো এটাই করবে। এরা জানে ঘোষণা দিয়ে গেলে তো এরা দৌড়ানি খাবে, ঘোষণা দিলেই এদেরকে, এদের নাটবল্টু, এদের নাকের নাটবল্টু উল্টাই ফেলতো। সেই জন্য তারা ঘোষণা দেয় নাই। এদের কাজই তো ঘোষণা না দিয়ে করা, এদের কাজই তো মুনাফেকি, গুপ্ত থেকে। সবাই জানতে চাচ্ছে আপনার কাছে আজকে দিল্লির খবর, দিল্লির যে আন্দোলন যেটা চলতেছে ওইটা দিল্লিতে এখন, দিল্লিতে বাংলাদেশের মতো একটা ফাত্রামি করতে চাচ্ছে বহির্বিশ্বরা। তাই কিছু বামপন্থী, কিছু মুসলমান, আর যারা নরেন্দ্র মোদী রাজনীতির বিরুদ্ধে, তাদেরকে একাট্টা করার চেষ্টা করতেছে। কিছু লেখক, কিছু বুদ্ধিজীবী, কিছু অভিনেতা অভিনেত্রী, গায়ক, এদের হাজির করার চেষ্টা করতেছে। কারণ টাকায় কিনা হয়, টাকা দিলে বাঘের দুধ মিলে, আর এই সমস্ত কিছু দালাল মিলবে না। তাই তারা ওইখানে হাজির হচ্ছে, যদি কিছু করা যায়। বহু ট্রাই করতেছে, এটা না এখন না তো, যেই দিন বিজেপি 2014 সালে ক্ষমতায় আসছে সেই দিন থেকেই এই সরকারকে উচ্ছেদ করার জন্য বহুবিধ প্ল্যান করা হয়েছে। এটা হলো তার বর্তমান ভাষণ, আরো চলবে। 29 সাল আসার আগে দেখবেন আরো কিছু করবে। আবার 29 সালে ক্ষমতায় আবার যখন আসবে বিজেপি, তখন আরেক প্ল্যান করবে। প্রতি মুহূর্তে চেষ্টা করে যাবে, কারণ বিজেপি সরকার ক্ষমতায় থাকার কারণে কংগ্রেস এতিম হয়ে গেছে, বামপন্থীরা নাই হয়ে গেছে। তারপরে যারা আবার রামপন্থী বিরুদ্ধে, তারাও হাওয়া হয়ে যায়। এই কারণে মোটামুটি এখন নতুন নতুন যদি কিছু করা যায়, ওই যে মনে করেন যে গোল তো দিতে পারবেন না, তাই মাঝ মাঠ থেকে হুদায় কিছু শুট দেওয়া শুরু করেন, যদি একটা হয়ে যায়। এরকম তারা চেষ্টা করতেছে তারা, মানে তারা যে কোনো মূল্যে, মনে করেন যে একটা পানির বাঁধ, তারা সেখানে সারাদিন হ্যামারিং করতেছে, যদি একটু ছিদ্র করা যায় সেইভাবে সে আক্রমণ করার, সেইভাবে সে উদ্দেশ্য নিয়েই এই ককরোচ নাম দিয়ে, তেলাচোরা, উরসিঙ্গে, এগুলো নাম দিয়ে আসতেছে। এবার ককরোচ নাম দিছে, এরপরে দেখবেন উই পোকা, তারপরে দিবেন পিঁপড়া, অ্যান্ট নাম দিবে। মানে যখন যার নাম দেওয়ার দরকার সেই নাম দিয়ে আসবে, যা মন চাই তাই করবে। কয়দিন পরে দেখবেন যে এই দেখেন না ওইখানেও ভণ্ডামি করেছে। যেমন আমাদের জুলাই সন্ত্রাসী আন্দোলনের আগে বঙ্গবন্ধুর নামে মিছিল করেছে, এখানেও তারা মহাত্মা গান্ধী, করমচাঁদ গান্ধীর সেজে তারা আসছে, বিভিন্ন ব্যক্তির সাজে তারা আসতেছে বন্যামে। এখানে ভারতের স্লোগান দিয়ে, কিন্তু ভারত, এগুলো সব ভারত টুকরো গ্যাং। এখানে যারা আছে ইউনিভার্সিটির কিছু বুদ্ধিজীবী এনজিও দ্বারা পরিচালিত কিছু বদমাইশ, এবং যারা ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিরোধী, এবং যারা ভারতকে ভেঙে টুকরো টুকরো করতে চায়, তারাই দিল্লিতে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। এগুলো সবগুলোই দেশদ্রোহী, এগুলো সবগুলোই ভারত টুকরো গ্যাং এর লোক। তাই তারা ঐক্যবদ্ধ হয়েছে, বিভিন্নভাবে চেষ্টা করতেছে এই সরকারকে উচ্ছেদ করার। তবে একটা জিনিস আপনার চ্যানেলের মাধ্যমে ভারতবাসীদের বলতে চাই, বিজেপি সরকার না থাকলে হিন্দুরা বুঝবে হাউ মেনি পার্টি হাউ মেনি রাইস, তখন বুঝতে পারবে। বিজেপি সরকার যদি ক্ষমতায় না থাকে, এই দেখতে পারবেন যে হিন্দুদের উপরে কি স্টিম রোলারটা চালায়, এখন বুঝবে না। আর যারা আছে তারা তো, কিছু হিন্দু আছে যারা ভারতকে হিন্দু মুক্ত করতে চায়, কিন্তু তারা আবার ইসলামী জঙ্গি চায়, তারা আবার খ্রিস্টান ধর্ম চায়। মানে সব ধর্মই থাকবে, শুধু হিন্দু ধর্ম থাকবে না, এরকম কিছু ব্রাহ্মণ চক্রবর্তী ফক্রবর্তী কিছু আছে, বসু বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ব্যানার্জি কিছু ভারতে এরকম আছে, পান্ডেও আছে, সান্ডে আছে, বহু কিছুই আছে ভারতে, 2-4 জন আছে। কিছু ব্রাহ্মণের সন্তানরাও আছে দিল্লিতে, যারা হিন্দু ধর্মের উচ্ছেদ চায়। তারা হিন্দু ধর্মকে, রামকে, এই শব্দগুলোকে তারা ভারত থেকে বিতাড়িত করতে চায়, শব্দগুলোই রাখতে চায় না তারা।
এরকম কিছু তারা ঐক্যবদ্ধ হয়েছে। এরা শুধু বিজেপি সরকারের বিরুদ্ধে না তো, এরা ভারত বিরোধীও। সবার কথা বলছি না, অধিকাংশই। আবারও বলি, আমি যখন কোনো কিছু বলি সেগুলো কিন্তু সবার মানে অধিকাংশতা। আমি বলছি না যে ওই ওই ককরোচ পার্টির নামে যারা জমায়েত হয়েছে সবাই ভারত বিরোধী, যারা ককরোচ পার্টি ওখানে জমা হয়েছে তারা সবাই হিন্দু, সভ্যতা ভারতীয় সভ্যতা বিরুদ্ধে, ভারতীয় সংস্কৃতি বিরুদ্ধে, তা বলছি না। কিন্তু অধিকাংশ এখানে যারা জমা হয়েছে, যাদের চেহারা আমরা অতীত ইতিহাস দেখি, যারা পাকিস্তানের জঙ্গিদের জন্য সাইন করা লোক ওইখানে আছে। এইখানে ভারতের সন্ত্রাসবাদের পক্ষে যারা পাকিস্তানে হামলা করলে ভারত সরকারের কাছে কৈফিয়ত চায়, তাদের দলের লোক আছে। এখানে ককরোচ বামপন্থীদের মুরদে পোলায় না নিজেদের আন্দোলন করে ককরোচ নাম দিয়েছে কেন? আমার নাম ফরিদ। এখন আমি যদি বলি যে আমার নাম ফজলুর রহমান, ফজলুর বাড়ি হইলো তো বাটপারি, প্রতারণা, 420, 420 এরা। এখন যারা যারা দিল্লিতে ককরোচ পার্টির নামে অকৃতৃত্ব হয়েছে যন্তর মন্তরে, সবগুলো 420। এদের মুরদে কোলায় না। দেখেন কে গেছে ওইখানে, সব কমিউনিস্ট নেতা। কে গেছে ওইখানে, সব ফেলটু জামানত হারানো কমিউনিস্ট নেতা। কে গেছে ওইখানে, সব ওই যে যারা এনজিও টাকা খায়। নিজের মুরদে কোলায় নাই যে বামপন্থী লোকেদের মিছিল করার। ভারতের বামপন্থী, বাংলাদেশের জন্য বামপন্থীদের মুরুদ তো নাই, ওটা বাদ। জামাতের মুরুদ নাই মিছিল করেন। দেখেন না জামাতারা কি করে, সাধারণ ছাত্র জনতা, ইসলামী মাহফিল, কিন্তু আসলে ইসলামী মাহফিল না, ওটা জামাতি মাহফিল। শুধু শুধু শাবানা আজমি না, ভারতের অনেকেই যারা গেছে তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এনজিওর সাথে জড়িত, অথবা তারা কোনো না কোনো ভাবে বাম রাজনীতির সাথে জড়িত। কোন বাম? যে বামেরা ভারত টুকরো করতে চায়। কোন বাম? যে বামেরা ভারতের ইসলামী সন্ত্রাসীদের সাথে ঐক্যবদ্ধ, ঐক্যমত ঘোষণা করে। কোন বামপন্থী? যারা নাম রেহেগা আল্লাহ কা, আর কিছু থাকবে না, রামের নাম থাকবে না, কৃষ্ণের নাম থাকবে না, গড়ের নাম থাকবে না, শুধু বলবে যে নাম রেহেগা আল্লাহ কা, এগুলো বলে স্লোগান দেয় বামেরা। হাইসা নাম রেহেগা আল্লাহ কা, ওইখানে নাম রেহেগা মার্কস কা বলে দেখবে না, চাপার ধর্ণা শুধু করে ফেলবে, থাপড়ায় গাল বাড়াই ফেলবে, তাই ওইখানে ওইগুলো বলা শুরু করেছে। এগুলো সব দেশদ্রোহী, ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিরোধী কিছু 420 ওইখানে গিয়েছে। তারা যত বড় প্রোফাইল তাদের হোক না, তারা 420। তাদের মুরদে গোলা নাই ওখানে যে বিজেপি বিরোধী সংগঠন বা তারা গণতান্ত্রিক আন্দোলন করবে সেই কথা বলে নিজেদের রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার তাদের মুরদ নাই। তারা গেলে সব তো 420। ককরোচ মকরোচ গেলে এর নাম দেওয়া দরকার 420 ককরোচ। জি, ধন্যবাদ। আপনার একটু বাংলাদেশের দিকে আবার একটু আসি। যমুনার রাতের খাওয়া দাওয়ার দিকে খেয়াল করছে আপনার কালকে? জি 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 জি। যেও না সাথী, সে গানটার মতো কিন্তু হম হম হম। এরা, এবং মান্না বেশ আশাবাদী মনে হইল যে রাশেদ খানকেও যখন উপদেষ্টা করছেন তাকেও মনে কিছু এটা করা হবে খুব তাড়াতাড়ি। রাশেদ খানকে বোধহয় বিশেষ সহকারী বানাইছে, রাজনৈতিক বিশেষ সহকারী। হ্যাঁ, মান্না ভাই আশা করতেই পারেন, কারণ তার জুতা টানছে, ব্যাগ টানছে, সেই জাহেদের যদি প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা বানাইতে পারে, মান্না ভাই আশা করতেই পারে। কিন্তু মান্না ভাইকে দিবে না। মান্না ভাইকে দিলে তোর জাহেদকে দিত না। মান্না ভাইকে এরা দিবে না, জামাত হইতে দিবে না। কারণ তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাম রাজনীতি, তারপরে আবার জাসদ, তারপরে আবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মান্না ভাই প্রগ্রেসিভ মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের, সুতরাং তাকে তারা হইতে দিবে না কোনো কিছু। হইলে তাহলে জাহাদকে দিত না, উপদেষ্টা মান্না ভাইকে বানাইতো আমার ধারণা। মাহমুদুর রহমান মান্না ভাইকে বানাইতো, যদি জামাত ঠেকায় রাখছে তাকে, কোনো সন্দেহ নেই। সাইফুলও কত চেষ্টা করতে। হ্যাঁ হ্যাঁ, সাইহারে তো দিবই না, ও তো আরেক সিংহ বাম। ওদের তো আসলে জুনায়দ শাকিবকে জন দিচ্ছে, তারা বাদ পড়বে কেন? ওই যে বললাম, ওই যে মান্না ভাইকে আনলে তো হুকুম দিতে পারো না। মান্না ভাই তো তার সমালোচনা থাকতে পারে, কিন্তু মান্না ভাই তো ছাত্র রাজনীতির কিংবদন্তি। তিনি তো বিজ্ঞ মানুষ, তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, কোনো সন্দেহ নেই। তার যে রাজনৈতিক ক্যারিয়ার, তার ব্যক্তিত্ব, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। এখন তার সাথে আমি একমত দ্বিমত হই, সেটা আলাদা বিষয়। তো তাইলে তাকে তো চাইবে না, তাকে তো চাইবে না। ইয়ে জিজ্ঞেস করতেছে মুজাসসিলিম গেছে কিনা। না, উনি, আমরা একটা ছবি দেখলাম এয়ারপোর্টে, চেন্নাই থেকে চিকিৎসা করে ফিরতেছেন। দিল্লি না ঢাকা, চেন্নাই চেন্নাই। তিনিও সুস্থ থাকলে যাইতেন, যাবেন না কেন? তিনি তো এই জুলাই সন্ত্রাসী আন্দোলন। না, এটা তো হচ্ছে ওই 31 দলীয় জোট যারা তাদের সঙ্গে ছিল। হ্যাঁ, সিপিবি তো ওই জোটে ছিল না। ওই কাজী জাফরের যে জাতীয় পার্টিটা, মোস্তফা জামাল হায়দার, ওরা এখানে ছিল। কিন্তু ওদের মহাসচিবকে দেখলাম না। মহাসচিব
যে লিঙ্কন, হাসান হাবিব লিঙ্কন, আপনার প্রিয় বামপন্থী নেতা জসীমউদ্দিন মন্ডলের মেয়ের জামাই, জি 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 উনি ছিলেন না ওইখানে। কারণ ওদেরকে তো নমিনেশন দেয় না ইলেকশন। মোস্তফা জামাল হায়দারকেও দেয় নাই, লিঙ্কনকেও দেয় নাই। শোনেন, প্রকৃত বাম যারা এবং মুক্তিযুদ্ধের পক্ষের একজনকে তারা এমপি হয়ে আসতে দিবে না। পাশ করলে মান্না ভাই পাশ করলে তারা ফেল করাইতো। জসীমউদ্দিন মন্ডলের পরিবার বা তার আত্মীয় স্বজনকে দেবে না, প্রশ্নই আসে না। হায়দার আকবর খান রনও তাদের কমরেড হায়দার আকবর খান রনর আত্মীয় স্বজনকে আসতে দিবে না। প্রকৃত যারা যারা এখনো সেই চেতনাটা ধারণ করবে তাদের একজনকে, চিঙ্কুবাম হইলে হইতে পারতো। চিঙ্কুবাম অবশ্য সাইফুল হককে দেওয়ার কথা ছিল, কিন্তু তাকেও দেয় না। কেন দিল না বুঝলাম না। তারা তো দেওয়া উচিত। চিঙ্কুবাম তো জেনুইন চিঙ্কুবাম। এখন দেখবেন বাংলাদেশে এটা ককরোচ পার্টি বানানো হবে। বাংলাদেশে কোনো ককরোচ পার্টি, শিয়াল পার্টি, ইন্দুর পার্টি, খাটাস পার্টি, হাতি পার্টি, ঘোড়া পার্টি কিছুই আর চলবে না। বাংলাদেশের মানুষ 2024-এর 5ই আগস্টের প্রতারণা দেখেছে। আর কাজ হবে না বাংলাদেশে। জেনারেল ওয়াকারের কোন ভবিষ্যৎ দেখেন? হ্যাঁ, দেখি তো আমি। তার ভবিষ্যৎ হলে হয় তুরস্ক, তার ভবিষ্যৎ হলে হয় তুরস্কে পালাইতে হবে, নাহলে সৌদি আরবে গিয়ে থাকতে হবে, না হয় আরবে আমেরিকা কানাডায় গিয়ে থাকতে হবে। আর বাংলাদেশে থাকলে তার তো জেল হবে, ফাঁসি হবে। এটাই তার ভবিষ্যৎ। আর এটার কি ওরা তো এখন শেখ হাসিনা বসে একটা কাজ করছে, অনেক আগে ঘোষণাটা দিচ্ছে। ঘোষণা দেওয়ার পর তারা যে এক হয়ে গেছে, হ্যাঁ, এটা আইডেন্টিফাই কারা কারা এক হচ্ছে, কারা কি বলছে, আইডেন্টিফাই হয়ে যাচ্ছে সেটা। এটা এবং এত আগে তারা হইচই শুরু করছে, টায়ার্ড হয়ে যাবে এরা। আপনি কি মনে করেন আপনার আমাদের দেশের যে সেনাবাহিনী, এদের ভবিষ্যৎ আসলে কি? এই দেশের পাকিস্তানের সেনাবাহিনী সরাসরি প্রকাশ্যে থাকে, বাংলাদেশের সেনাবাহিনী পর্দার অন্তরালে থাকে। কাজ তো একটাই। আপনি দেখেন হুবহু কাজ করতেছে, ফলাফল তাই হবে। ফলাফল তাই। তবে পাকিস্তানের মতো তো সুবিধা করতে পারবে না। এদের জেল হবে, ফাঁসি হবে, পালিয়ে যেতে হবে পরিবার পরিজন। আপনি সেই নাই সেই সেই আমাদের 111-এর সেই কুশীলবরা এখন কোথায়? মইনু কোথায়? এই দেখেও তারা এদের ইতিহাস মনে রেখেছে। চোরের মতো পালায় জীবনযাপন করতে হবে, বিচ্ছিন্ন জীবনযাপন। আওয়ামী লীগ তো ফিরে আসবে, এরা তো ফিরে আসতে পারবে না কোনোদিন, কোনো কালে। বছর হঠাৎ এই 900 কেন বুঝিয়ে বলবে না তো। চোরে চোরে হালি, এক চোরে হাঙ্গা করে আরেক চোরের শালি। সব যারা জুলাই সন্ত্রাস করেছে তারা একটু দেখা সাক্ষাৎ করলো, যে একটু আলোচনা করলো। কারণ শেখ হাসিনা যেহেতু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি 5 তারিখে আসবেন, তারা এখন হতাশ। যাতে হতাশা কাটিয়ে উঠতে পারে সেই জন্য আয়োজন করেছে। ওগুলো কিছুই করলে হবে না। ঝড় তুফান কোনোদিন ঘরের দরজার খুঁটি যদি দুর্বল থাকে, ঝড় তুফানে কোনো কাজই হবে না। খুঁটি ধরে থাকবে, খুঁটি সহ উড়ে যাবে। তারেক রহমানই আপনার তারেক রহমানই মরা পাতা, মানে মরা পাতা পর্যন্ত যে পাতাটা নিচে পড়ে যায়, সে মরা পাতার মতো উড়ে যাবে, উড়ে যাবে বাংলাদেশ থেকে। আর তো এগুলো কোথাকার কোন দাওয়াতের পার্টি, যে দাওয়াত দিছে সেই থাকবে না, এতে এরা তো কোথায় এখানে থাকবে? কিন্তু প্রাইম মিনিস্টারের যে 150 টাকার লাঞ্চ ডিনারের গল্পটা হয় নাই কিন্তু। খাবার কিন্তু শেয়াটন থেকে আনছে কিন্তু এখানে। ওইলে শোনেন, ওই তারেক রহমান যে গল্প করে ওই গল্প আওরঙ্গজেব করতো, যে টুপি সেলাই করে দিন কাটাইতো। ফাত্রামি করার আর জায়গা পায় না। একটা সম্রাট টুপি সেলাই করে যদি সে ভাত খায় তাহলে সাম্রাজ্য চলে গিয়ে দিয়ে ওইরকম গল্প একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা তিনটা করতেছে। পালিয়ে গেছে, এটা মনে হয় ঠিক না। আমি জানি না, পালিয়ে আমি নিশ্চিত হইতে পারিনি আমি এখন। উনি হয়তো বাইরে যাওয়া আসা করতে পারেন। ইও বাইরে আছেন এখন। ওই যে আশরাফ, বিজ্ঞাপন আশরাফ, উনি কিন্তু বাইরে আছেন এখন। সাতক্ষীরার জামাতের এমপি ব্যভিচার করলে বেহেশতে চলে যায়। এটা হলো মুফতি আমির হামজার ফতোয়া। আপনাকে অনেক টায়ার্ড মনে হচ্ছে ফরিদ ভাই, ঘুম চলে আসছে আপনার আজকে একটু চোখে অসুস্থ মুখে। ছিলাম, হ্যাঁ, সত্যি কিছুটা। আপনি একটু শেষ করেন। কি বলবেন আপনার লোকজনের উদ্দেশ্যে যারা অবিরাম আসতেছে আপনার কাছে? জি জি, আপনি যে শিরোনাম দিয়েছেন সেটা নিয়ে একটু বলি আগে। যে জামায়াত এনসিপি যে কেন
বেপরোয়া। বেপরোয়া বেপরোয়া এখন তারা। এরা তো বেপরোয়া, এদের তার অভিনয় বেপরোয়া কেন জানেন? এরা ভয় দেখাচ্ছে যাতে মানুষ ভয় পায়, যে আওয়ামী লীগ ভয় পায়, ছাত্রলীগ ভয় পায়, যুবলীগ ভয় পায়। কিন্তু এগুলো ছাত্রলীগ যুবলীগ এগুলো জানে। তারা বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ আইয়ুবের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা 69 আন্দোলন করেছে, তারা 70-এর মুক্তিযুদ্ধ করেছে, 70-69-70-এর রাজনীতি করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে, তারা 75-এ 15ই আগস্ট মোকাবেলা করেছে, 21 বছর পর ক্ষমতায় এসেছে। এগুলো ভয় দেখায়, কোনো বেপরোয়াগিরি দেখায় কোনো লাভ নেই। সব ভাবির পোলারা ডিসেম্বর মাস থেকে পালানো শুরু করবে, সবগুলো পালানো শুরু করবে। আর দিল্লিতে কিছুই হচ্ছে না, অলরেডি ককরোচ পার্টি বলে দিয়েছে, তেলাপোকা উৎসিঙ্গ পার্টি বলেছে যে তারা আর বসবে না, তারা আর ধর্নাতে বসবে না, তারা ঘোষণা দিয়ে ফেলেছে। নরেন্দ্র মোদী খুব ভালো করেই জানে যে এদের জন্য কি করতে হবে। ভারতের এই মুহূর্তে 2 জন কূটনীতিবিদ রয়েছে, মানে আমি অবাক হয়ে যাই আমরা এত এত মেধাবী হয়ে থাকে। সেটা জনাব শ্রী অজিত দোভাল আর হচ্ছে আপনার আপনার এস জয়শঙ্কর। তারা এগুলো কোনো বিষয় না তাদের জন্য মোকাবেলা করা। কত না চেষ্টা করেছে 2014 সাল থেকে এখন পর্যন্ত প্রতি মুহূর্তে চেষ্টা করে চলছে। এসে কত বড় বড় আন্দোলন করেছে, কত কিছু করার চেষ্টা করছে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য, নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার জন্য। পারে নাই, ভবিষ্যতেও পারবে না। বরং 29 সালে আরো এই ককরোচ পার্টির ফালাফালিতে হিন্দুরা ঐক্যবদ্ধ হবে। যেমন ওই যে মমতা ব্যানার্জি বেশি লাফালাফি করছিল, পশ্চিমবঙ্গে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে। বরং এবার বিজেপির সিট লোকসভায় আসন বাড়বে, ঠেকাইতে পারবে না। আর আমাদের বাংলাদেশ সম্পর্কে যেটা বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা অবশ্যই আসবেন, তাকে ফিরে আসতে হবে বাংলাদেশের জনগণের জন্য। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য, অর্থনীতির জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য, অর্থনৈতিক অবস্থায় স্থিতিশীল করার জন্য অবশ্যই তাকে আসতে হবে। কোনো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ওই একটা যে স্পষ্ট তো হয়ে গেছে, ভারতের সাথে তারেক গভর্নমেন্টের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। না না খুব না, তাড়াতাড়ি কখনোই ছিল না। অনেকেই বলেছে যে ভারত চেয়েছিল, ভারত এখানে কূটনৈতিক খেলাটা খেলেছে। ভারত চেয়েছিল যে কোনো মূল্যে একটা নির্বাচন হোক, কারণ আপনি যদি নির্বাচন না করেন তাহলে তো তারা কথা বলতে পারতেছে না। বাংলাদেশে নির্বাচন হইলে এক পরিবেশ হবে, না হইলে আরেক পরিবেশ হতো। সেই জন্য তারা নির্বাচনটা করিয়েছে, কারণ ডক্টর ইউনূস চেয়েছিল আমৃত্যু ক্ষমতায় থাকতে। ভারত সেখানে বাগড়া দিয়েছে, তারেক রহমানকে তারা বিহাইন্ড দ্য স্ক্রিন থেকে, যাতে তাকে সরাসরি বল নাই, তাকে যাতে আনানো যায় সেই ব্যবস্থা তারা করেছে, এনেছে। এবং কোন রকম একটা নির্বাচন, ভারতও জানে তারেক রহমান বিশ্বস্ত নয়। ভারত জানে তারেক রহমানের যারা গ্যাং তারা সবসময় ভারত বিরোধী। তারেক রহমানের যে গ্যাং তারা গজওয়াতুল হিন্দ করতে চায়, তারেক রহমানের যে গ্যাং তারা হিন্দু বিদ্বেষী, তারেক রহমানের যে গ্যাং তারা বাংলা সাহিত্য শিল্প সংস্কৃতির বিরুদ্ধে, তারেক রহমানের যে গ্যাং তার আশেপাশে যারা আছে সরকারি দল যেমন আছে, বিরোধী দল বলতে কিছুই নাই বাংলাদেশ, এখন সবই সরকারি দল। পৃথিবীর একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যেখানে এখন সবাই সরকারি দল, কেউ বিরোধী দলে নেই, সব সরকারি দল। এই গ্যাংটা বাংলা সংস্কৃতি, ভাষা, সাহিত্য, শিল্প, গণতন্ত্র সবকিছুর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে, ভারতীয় সাহিত্যের বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে। এটা ভারত নিজেও জানে যে তারেক রহমানের আশেপাশে কারা ঘুরে। কারণ একটা লোক কেমন তার আশেপাশের লোকদেরকে বিবেচনা করতে হবে। ম্যাকিয়াভেলি কি বলেছে, একটা লোককে চিনতে হলে তার আশেপাশে কে কে আছে তাকে দেখলেই বোঝা যায় যে তার রাজনৈতিক চিন্তা চেতনা, তার লক্ষ্য এবং উদ্দেশ্য কি। এই উনি তো সেই তারেক রহমান যিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটা পোস্ট দিয়ে তার 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 সেলা, তার মুরিদদের, তার দলের সমর্থকদের ফেসবুক কমেন্ট দেখে ওই পোস্ট ডিলিট করে দিয়েছিল বা হাইড করে দিয়েছিল। পরে অবশ্য আবার সেই সেই পোস্টটা আবার রিপিট করে কিছুদিন পরে। কিন্তু এরকম চাপ তারা তো জানে এরা কারা। আবার বিএনপিও জানে যে ভারত তাকে সহযোগিতা করবে না। দিন শেষে ভারত আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে কাজ করে। বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলতো, বিএনপি যদি পাকিস্তান প্রেমী না হতো, এখান থেকে তারা ফিরে আসার চেষ্টা করতো, আর অতিমাত্রা চাইনিজ প্রীতি না দেখাইতো, তাইলে হয়তো ভারত কিছুটা বিশ্বাস করতো। কিন্তু ভারত তাকে এক বিন্দু বিশ্বাস করে, যদি বলেন 1% তাও করেন। আরে ভাই, আওয়ামী লীগেরই তো ভারত 20% অবিশ্বাসী, 80% বিশ্বাস করে। আওয়ামী লীগ কি 100% বিশ্বাস করে ভারত? কেন করবে? কার্যক্রম কি দেখেছে তারা? ভয় পেয়ে গেছে তাদের। আমি বলছি না যে আওয়ামী লীগের পলিসি, আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মনোভাব, তাদের আচরণ দেখে তারা ভয় পেয়ে গেছে। এটা তারা বুঝে তো। তো আর আওয়ামী লীগ দেখে যদি তারা ভয় পায়, অবিশ্বাস করে 20% বা 25%, আর বুঝি জামাত এই বিএনপি কে বুঝি বিশ্বাস, বিএনপি কে 1% বিশ্বাস করে না। এই সরকারকে তারা এখন এই যে জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা তো একটা সাইন। এই ঘোষণা তো শুধু ঘোষণা না, এই ঘোষণা তো একটা মেসেজ। ভারত কি বলেছে যে আমরা তাকে যেতে দিব না? বলে নাই। তার মানে কি? তার মানে পর্দার অন্তরালে অনেক কিছু হচ্ছে এবং এটা হওয়াটাই স্বাভাবিক।
কারণ আমার এই দেশটা যদি প্রতিবেশীর আপনার ঘরে যদি আগুন লাগে, আমার ঘরে তো নিরাপদ। ভারত কখনোই এখানে জঙ্গিবাদের উত্থান ঘটুক বা পেয়ারা পাকিস্তানি আসলে এটা চাইবে না। এমনকি ভারত এটাও চাইবে না যে বাংলাদেশ দরিদ্র রাষ্ট্র হয়ে থাকুক। কারণ বাংলাদেশে যদি একটা চরম পর্যায়ে যায়, এগুলো সব প্রভাব পড়বে ভারতের উপরে। তাই ভারত নিয়ে বাংলাদেশ নিয়ে ভারতের বহুবিধ মাল্টিপারপাস তাদের চিন্তা না একমুখী না তো। বহুভাবে তাদের চিন্তা করতে হয়। বহুভাবে, বহু নিয়মে, বহুভাবে চিন্তা করে বাংলাদেশকে নিয়ে তাদের এগোতে হয়। আর তারাই বাংলাদেশের যুদ্ধের যে ফাঁদ এখানে পাতা হয়েছিল, যে যাতে কোনোভাবে ভারতকে যুদ্ধে নামানো যায়। ভারত এটা বুঝে ফেলেছে। সে তো ফাঁদে পা দেবে না। তার যদি যুদ্ধ করতে হয় তার মতো করে তার সময়ে করবে। কিন্তু আরেকজনের ফাঁদে পা দিবে না। যেমন আমাকে একজন লোক চেয়েছিল আমি ২ জন লোকের সাথে ঝগড়া করি। কয়েকজনে পরামর্শ দিয়েছিল। মানে যাতে তাদের সাথে আমি দ্বিধাদ্বন্দ্বে যাই, তাদের নিয়ে সমালোচনা করি। আমি তো বুঝে ফেলেছি। আমি যাবো না। এটা তো পাতা ফাঁদ। তাদের আমি পছন্দ করি না করি সেটা পরের কথা। আমি আরেকজনের কথায় biased হয়তো করব না। কারণ তাদের একটা উদ্দেশ্য আছে। আমি যদি আপনার সম্পর্কে সমালোচনা করতে পারি বা আপনার যদি অন্যায় আমার কাছে জানা থাকে, আমি তো সেটা ৬ মাস পরেও বলতে পারি। বললাম না, সো হোয়াট? আপনাকে না বললাম না। কিন্তু সমালোচনা করে ৬ মাস পরেই করতে পারি। কিন্তু আমি তো আরেকজনের বুদ্ধিতে করব না তো আমি। ফাঁদে পা দেব না। তো আমার চাইতে তো ভারতের বুদ্ধি কম না। আমার চাইতে তো নরেন্দ্র মোদীর বুদ্ধি কম না। আমার চাইতে তো অজিত দোভাল, জয়শঙ্কর, অমিত শাহর বুদ্ধি তো কম না। তো তারা কেন আরেকজনের ফাঁদে পা দিবে? সেইজন্যই দেখেন ওইখানে আফগানিস্তান পাকিস্তান অস্থির। ওইখানে বেলুচিস্তান পাকিস্তান অস্থির। এগুলো খেলা ওইখানে চলতেছে। এরা চাচ্ছে যে বাংলাদেশকে দিয়ে ভারতের সাথে একটা ঝগড়া ফ্যাসাদ বাঁধিয়ে এখানে মৌলবাদী চিন্তা চেতনার প্রগ্রেস ঘটাবে, এখানে যুদ্ধ বাঁধাবে, এখানে যুদ্ধের ময়দান বানাবে। পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য ভারতের ভিতরে কাজ করতেছে, যদিও কেউ কারো কথা স্বীকার করবে না। পাকিস্তানের অভিযোগ তো কিঞ্চিত হলেও সত্য। তাদের সহযোগিতা করতেছে। বেলুচিস্তানদের কে সহযোগিতা করে? প্রকাশ্যে ২ টা দেশ নাম আসছে। একটা হলো ভারত, আরেকটা হলো আফগানিস্তান। তারা তো সহযোগিতা তো করবেই। কারণ শত্রু আরেকজনের বন্ধু, এটাই নিয়ম। পাকিস্তানও তো তাই করে। শত্রু মারতে সে বাঘ পাঠাইছে। এই যে বাংলাদেশে আমাদেরকে দিয়ে ভারতের সাথে যুদ্ধ করাতে চায়, ৭১ এর প্রতিশোধ নিতে চায়। যদি আমরা ধ্বংস হই তাও লাভ, আর যদি ভারত ধ্বংস হয় তাহলে তো আরো বেশি লাভ। সেইজন্য আমাদেরকে সাথে নিয়ে তারা যুদ্ধ করতে চাচ্ছে। তুরস্কও সেখানে ইন্ধন দিচ্ছে। কিন্তু এগুলো মানুষ বুঝে ফেলেছে। বাংলাদেশের জনগণ এখন আগের তুলনায় সচেতন। তারা ২০০৫ সালে বিভ্রান্তির মধ্যে, ২০২৪-এর ৫ই আগস্টে তারা বিভ্রান্তির মধ্যে ছিল। এখন তাদের আই ভিশন একেবারে পরিষ্কার। তারা দেখতে পাচ্ছে যে এরা আসলে কারা। এরা মুক্তিযুদ্ধের কথা বলে, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এগুলো স্লোগান দিয়ে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এগুলো স্লোগান দিয়ে তারা এখন মুক্তিযুদ্ধ বিরোধী এবং বঙ্গবন্ধু বিরোধী অবস্থানে চলে গেছে। এরা বুঝে ফেলেছে যে এরা ভেবেছিল শেখ হাসিনা সরকার উচ্ছেদ হলে, শেখ হাসিনা সরকার পতন ঘটলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। সেটা ঘটে নাই। বরং উন্নয়ন তো ঘটা তো দূরের কথা। জননেত্রী শেখ হাসিনা যে অবস্থানে রেখে গিয়েছিলেন, সেই অবস্থাটাও তারা ধরে রাখতে তো পারেইনি। বরং বাংলাদেশের অর্থনীতি উল্টো নিম্নমুখী। তো এইভাবে তো একটা দেশ চলতে পারে না। মানুষ অপেক্ষা করতেছে। এই যে দিল্লিতে কি ঘটতেছে তা আমরা দেখতে থাকি, ওখানে সব ঠিক হয়ে যাবে। বরং এখন ঢাকার দিকে আমাদের নজর দেওয়া উচিত যে ডিসেম্বরে ঢাকাতে কি ঘটবে। আওয়ামী লীগকে ধ্বংস করতে চাওয়া জামাতে কি ধ্বংসের মুখে? দর্শক, পাপ বাপকেও ক্ষমা করে না এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ পরিকল্পনাকারী। প্রতারক, প্রতারণা এবং ধর্মের নামে আল্লাহর কথা মুখে নিয়ে একদিকে আল্লাহর কথা মুখে নিচ্ছে, আর একদিকে প্রতারণা করছে। এই হলো জামাত। সেই জামাত যে জামাত আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল, এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্রে লিপ্ত। সেই জামাতই কিন্তু এখন নানাভাবে ধ্বংসের দিকে যাচ্ছে বলে সার্বিক অবস্থা মনে হচ্ছে। আমি আজকে তাদের নারী কেলেঙ্কারি, দুর্নীতি বা এসব নিয়ে আলাপ করতে আসিনি। আলাপ করতে এসেছি মূলত তাদের সাংগঠনিক এক টর্নেডো নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ এক নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। আপনি কি কখনো ভেবেছেন যে দলটি নিজের অবস্থান শক্ত করতে গিয়ে অন্যদের রাজনৈতিক অস্তিত্ব মুছে ফেলতে চেয়েছিল, আজ তারাই নিজেদের তৈরি করা ফাঁদে আটকা পড়েছে? দলীয় আদর্শ নাকি জীবিকার তাগিদ, এই দ্বন্দ্বে আজ খোদ বাংলাদেশ জামাতে ইসলামের ভেতরে শুরু হয়েছে এক অভূতপূর্ব গৃহদাহ। হাজার হাজার নেতাকর্মী আজ চরম সংকটে। চাকরি ছাড়বেন নাকি দল ছাড়বেন? কিন্তু শুধুই কি অভ্যন্তরীণ কোন্দল, নাকি নতুন আইনি ব্যবস্থার গেড়াকলে জামাত তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা ভবিষ্যতে হারাতে পারে বা হারাবে? বিস্তারিত তথ্য সহ আজকের এই বিশেষ বিশ্লেষণটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ রাজনীতিতে এখন এক ভয়াবহ ও নজিরবিহীন টানাপোড়েন তৈরি হয়েছে। সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত কেন্দ্র করে দলটির মাঠ পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ, হতাশা ও চরম অসন্তোষ। ঘটনার শুরু গত 22 জুন 2026 তারিখে। ওই দিন জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন ও নির্বাহী কমিটির বৈঠকে এক চমকপ্রদ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে গত 12 জুলাই দলটির সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠি দেশের প্রতিটি জেলা ও মহানগরী আমিরদের কাছে প্রেরণ করা হয়েছে। এই যে সেই চিঠিটি। সংযুক্ত ওই চিঠিটি ইতিমধ্যে দলীয় অভ্যন্তরীণ রাজনীতিতে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু কেন? কি লেখা ছিল সেই চিঠিতে? চিঠির বিস্তারিত বিবরণ প্রকাশ হতেই মাঠ পর্যায়ে চরম অস্থিরতা শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জামাতের একাধিক মাঠ পর্যায়ের নেতা তাদের গভীর উৎকণ্ঠা ব্যক্ত করে জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্তটি সম্পূর্ণ অমানবিক এবং বাস্তবতা বিবর্জিত। অভিযোগের মূল জায়গাটি অত্যন্ত স্পর্শকাতর। পুরুষ রোকনদের সংকট। দেশ জুড়ে হাজার হাজার জামাত নেতাকর্মী বর্তমানে গার্লস স্কুল, গার্লস কলেজ ও মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করছেন। অন্যদিকে দলটির অনেক নারী নেত্রী ও কর্মী রয়েছেন যারা বয়েজ স্কুল, বয়েজ কলেজ ও ছেলেদের মাদ্রাসায় শিক্ষাদান করছেন। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী যেসব পুরুষ রোকন বা সদস্য গার্লস স্কুল, গার্লস কলেজ বা মহিলা মাদ্রাসায় কর্মরত, তাদের সদস্যপদ বা রোকনিয়াত স্থগিত বা মুলতবি ঘোষণার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একই অবস্থা তৈরি হয়েছে বয়েজ প্রতিষ্ঠানে কর্মরত নারী সদস্যদের ক্ষেত্রেও। জেলা শহরের অনেক নেতাকর্মীকে এখন শীর্ষ নেতৃত্ব এক কঠোর দ্বিমুখী সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। চাকরি ছাড়ুন, না হয় দল ছাড়ুন। দীর্ঘদিন ধরে চরম প্রতিকূল ও কঠিন সময়েও যারা দলীয় আদর্শ আঁকড়ে ধরে টিকেছিলেন, তারা আজকের এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়ে স্তম্ভিত। তৃণমূলের ক্ষুব্ধ নেতাকর্মীদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। কেবলমাত্র দলীয় নির্দেশনা ও আদর্শ মেনে চলার অজুহাতে যদি হাজারো কর্মীকে তাদের জীবিকা ও অর্জিত চাকরি ত্যাগ করতে হয়, তবে তা হবে সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। তারা অভিযোগ করছেন, জামাত একদিকে রাজনৈতিক মঞ্চে নারী জাগরণ ও সামাজিক অগ্রগতির কথা বললেও অন্য পক্ষে অভ্যন্তরীণ ক্ষেত্রে এই ধরনের চরম দ্বিমুখী আচরণ করছে। এতে কর্মী বাহিনী বিব্রত, হতাশ ও ক্ষুব্ধ। দলের প্রতি অনুগত থেকে এই কর্মীরা এখনো কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বা প্রেস কনফারেন্স করেননি। তবে দীর্ঘদিন রাজনীতি করার পর হঠাৎ এভাবে দলছুট হতে বাধ্য করার চক্রান্ত দেখে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই অমানবিক ও অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। খেয়াল করে দেখবেন যে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের সাথেই কিন্তু এই জামাত নেতা কর্মীরা বেশিরভাগ জড়িত। কোচিং সেন্টার থেকে শুরু করে স্কুল, কলেজ, বিভিন্ন মাদ্রাসায় তারা কিন্তু যুক্ত। আরেকটি জিনিস দেখুন, যেখানে আমরা সমতার কথা বলছি পৃথিবীতে, সেখানে জামাত বৈষম্য। নারী প্রতিষ্ঠানে যে পুরুষরা চাকরি করেন তাদের সদস্যপদ স্থগিত, আবার পুরুষ প্রতিষ্ঠানে যে নারীরা চাকরি করেন তাদের সদস্যপদ স্থগিত। কেন? স্তম্ভিত হবার মতোই তো সিদ্ধান্ত। নারীর সাথে পুরুষের সম্পর্ক কি? আমি কর্মক্ষেত্রে চাকরি করি বা কাজ করি, জামাত সাংগঠনিকভাবে এই কর্মক্ষেত্রগুলোতে কি সম্পর্ক বা কি সংযোগ খুঁজতে চাইছে? এই আলোচিত চিঠির সত্যতা যাচাই করতে শীর্ষ জামাত নেতাদের সাথে একাধিকবার যোগাযোগ করবারও চেষ্টা করেছে অনেকে। প্রকাশ্যে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তারা এই সংবেদনশীল বিষয়ে কথা না বলে দলটির প্রেস টিমের সাথে যোগাযোগের পরামর্শ দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সত্য গোপন থাকেনি। নাম প্রকাশ না করার শর্তে জামাতের অন্তত 2 জন শীর্ষস্থানীয় নীতি নির্ধারক নেতা স্বীকার করেছেন যে গোলাম পরোয়ার স্বাক্ষরিত চিঠির অস্তিত্ব শতভাগ সত্য এবং এটি কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবেই জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। এবং চিঠিটি আপনারা খেয়াল করে দেখবেন, চিঠিটি সোশ্যাল মিডিয়ায়
ঘুরে বেড়াচ্ছে। দর্শক, অভ্যন্তরীণ এই গৃহদাহের পাশাপাশি জামাত এখন এক বহুমুখী রাজনৈতিক সংকটে নিমজ্জিত। সার্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতিতে দলটি একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। প্রথমত, জামাতের কৌশলগত চিন্তা ছিল যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিতাড়িত করে তাদের বিশাল ভোট ব্যাংক, প্রশাসনিক ভাবমূর্তি এবং রাজনৈতিক সুযোগ সুবিধা দখল করা। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ও ভূ রাজনীতির বিচারে এটি ছিল তাদের এক অবাস্তব কল্পনা। কারণ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এই দুটি সম্পূর্ণ বিপরীতমুখী ধারার ও মতাদর্শের। একটি দল চাইলেও অন্য দলটির মতাদর্শ বা সমর্থন নিজের দখলে নিতে পারবে না। এই রাজনৈতিক ভুলের খেসারত এখন তাদের দিতে হচ্ছে। দ্বিতীয়ত, জাতীয় সংসদে সম্প্রতি পাশ হওয়া একটি নতুন আইনের ফলে জামাতের অবস্থান মারাত্মক আইনি সংকটে পড়তে পারে ভবিষ্যতে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান সহযোগী হিসেবে জামাতের যে ঐতিহাসিক ভূমিকা ছিল তা আইনগতভাবে আবারও সুনির্দিষ্ট করে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাস্যকর ও অদ্ভুত বিষয় হলো, যে সংসদে আইন পাশ হয়েছে সেই সংসদে জামাতি ছিল প্রধান বিরোধী দল। সংসদীয় রাজনীতির হিসেব নিকাশ বুঝে ওঠার আগেই তাদের চোখের সামনে এই কঠোর আইন পাশ হয়ে গেছে, যা তাদের রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আপনারা খেয়াল করেছেন, ওই যেদিন এই আইনটি পাশ হয়েছে সেদিন জামাত আমির সংসদে তার কেমন মুখভঙ্গি বা ওই সময় তার বক্তব্য, তার অ্যাটিটিউডটা কেমন ছিল। জামাত আমিরও কিন্তু সংসদে একদম নবীন, প্রথমবার জীবনে সংসদে গেছেন, যার কারণে সংসদীয় হিসেব নিকেশ রীতিনীতি তিনিও বোঝেন না। তার চোখের সামনে একটি আইন পাশ হয়ে গেছে কিন্তু, এবং এই আইনের ফাঁদে, এই গর্তে জামাত ভবিষ্যতে পড়তে যাচ্ছে। তৃতীয়ত, সরকারের সন্ত্রাস বিরোধী আইনের সাম্প্রতিক নতুন সংশোধনী, যে আইনগত সংশোধনী ব্যবহার করে আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত করে রাখা হয়েছে, ঠিক একই সংশোধিত আইনি কাঠামো ব্যবহার করে ভবিষ্যতেও জামায়াতে ইসলামীকে পুরোপুরি নিষিদ্ধ করার পথ উন্মুক্ত হয়ে গেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কার্যক্রম নিষিদ্ধ করা, এর প্রধান রাজনৈতিক দল ছিল জামাত। এনসিবি দেখেন, এ দেখেন, সে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এগুলো সবই জামাতের বাচ্চা কাচ্চা, আন্ডা বাচ্চা। এরা মিলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে কার্যক্রম থেকে। এবং যে গর্তে আওয়ামী লীগকে ফেলেছে, আওয়ামী লীগ ওই গর্ত থেকে উঠে আসলো বলে সেই গর্তে গিয়ে জামাত পড়বে, এটি সময়ের ব্যাপার মাত্র। সুতরাং পুরো চিত্রটি একত্র করলে দাঁড়ায়, আওয়ামী লীগকে রাজনীতি থেকে মুছে ফেলার যে পরিকল্পনা বা আকাঙ্ক্ষা জামাত প্রকাশ করেছিল, আজ সেই জামাত নিজেই নিজেদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও প্রশাসনিক ভুল সিদ্ধান্তের কারণে ধসের মুখে দাঁড়িয়ে গেছে। একদিকে রুটি রুজির সংকটে পড়ে ক্ষুব্ধ তৃণমূলে বিদ্রোহের আগুন, আর অন্যদিকে জাতীয় সংসদ ও রাজপথে নতুন আইনি কঠিন বেড়াজাল। আদর্শ বনাম বাস্তবতার এই দ্বন্দ্বে জামায়াত ইসলামী কি আসলেই অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এক বিলুপ্ত বা অপ্রাসঙ্গিক সংগঠনে পরিণত হতে পারে, নাকি এই রাজনৈতিক সংকট থেকে বের হওয়ার অন্য কোনো পথ তাদের সামনে খোলা আছে? এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এ মাসেই বাংলাদেশে আসছেন। এই খবরটি আজকে প্রচারিত হবার পর থেকেই আমার কাছে পর্যন্ত অনেক রকমের প্রশ্ন এসেছে, হঠাৎ কেন সার্জিও গোর বাংলাদেশে আসছেন? কে এই সার্জিও গোর? ভারতে আমেরিকার রাষ্ট্রদূত, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ। অনেকেই বলেন জাস্ট এ ফোন কল অ্যাওয়ে তাদের সম্পর্কটা। এমনকি তিনি যে কোনো সময় ট্রাম্পের সাথে ফোন তুলে কথা বলতে পারেন, এবং ট্রাম্পের সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই সার্জিও গোর। সার্জিও গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে এবং এই সাউথ এশিয়া এবং
মধ্য এশিয়ায়, সেন্ট্রাল এশিয়ায় তাকে বিশেষ দূত করে পাঠানোর মধ্য দিয়ে ট্রাম্প কিন্তু একটি বার্তা শুরুতেই দিয়েছিলেন যে অঞ্চলকে তার সরকার গুরুত্ব দিয়ে দেখবে। সার্জিও গোর দায়িত্ব পালন শুরুর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যদিও উত্থান পতন দেখছি, তারপরেও ডিফেন্স ট্রিটি হয়েছে 10 বছরের, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, ট্রাম্পের সর্বশেষ যে 250তম স্বাধীনতা দিবস উদযাপনকালে ট্রাম্প ফোনে মোদির সাথে যে কথাগুলো বলেছেন। সুতরাং সার্জিও গোর ভারত এবং আমেরিকান সম্পর্কটাকে নতুন উচ্চতায় নেবার জন্য কাজ করছেন। তো এই যে বিশেষ দূত যারা, তারা যখন কোনো দেশে যায় তখন সেটা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কেন সার্জিও গোর হঠাৎ করে বাংলাদেশে আসছেন? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে তিনি 28শে জুলাই বাংলাদেশে ফিরবেন এবং সার্জিও গোর সম্ভবত 29শে জুলাই বাংলাদেশে আসবেন। অর্থাৎ ডক্টর খলিল বাংলাদেশে ফেরার পরে সার্জিও গোর বাংলাদেশ সফরে আসবেন। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আগের সরকারের আমলে, শেখ হাসিনার আমলে যেমন সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা না, এই পররাষ্ট্র নীতি থেকে তারেক রহমান কিন্তু বেশ কিছু সরে গেছেন। রিসেন্টলি তারেক রহমান যে চীন সফর করেছেন, সেখানে চীনের সাথে বাণিজ্য ও প্রতিরক্ষা বিষয়ক আলোচনা, সমঝোতা চুক্তি, আবার চীন, মিয়ানমার, বাংলাদেশের মধ্য দিয়ে অর্থনৈতিক করিডোর, চীনকে চট্টগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়া, মোংলা পোর্ট সংরক্ষণে রক্ষণাবেক্ষণে চীনকে দেওয়া, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ এবং চীনের মধ্যে আলোচনা চলছে, সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আমেরিকার জন্য উদ্বেগজনক এবং আমেরিকা যে এই বে অফ বেঙ্গল, সাউথ এশিয়া, ইন্দো প্যাসিফিক রিজন, এই অঞ্চলগুলো নিয়ে যা ভাবে, সেখানে বাংলাদেশ চীনের এই সম্পর্কের অগ্রগতিটা তাদের কপালে ভাঁজ ফেলবার জন্য যথেষ্ট। শুধু চীন নয়, পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক আগের চাইতে অনেক বেশি উষ্ণ। তুরস্কের সাথেও আমরা দেখতে পাচ্ছি তুরস্ক বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি করবে, অস্ত্র কারখানা করবে। এর বাইরেও রাশিয়ার সাথেও একটা সম্পর্ক আমরা লক্ষ্য করছি। কদিন আগেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে একান্ত বৈঠক করেছেন। এই সকল পরিস্থিতি বাংলাদেশের পরিবর্তিত পররাষ্ট্র নীতিকে আমেরিকা কিভাবে মূল্যায়ন করছেন, সেই বিষয়গুলো নিয়েই সার্জিও গোর বাংলাদেশ এলে আলোচনা করবেন। ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সার্জিও গোরের মিটিং হবে। এর বাইরেও তিনি আরো বেশ কিছু মিটিং করবেন, এমনকি দুই একটা রাজনৈতিক দলের প্রধানের সাথেও তার মিটিং করবার কথা। সার্জিও গোরের এই ট্যুরটা রুটিন হবার কোনো সুযোগ নেই, কারণ বিশেষ দূতরা বিশেষ কারণেই বিশেষ দেশ সফর করেন। এর বাইরেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, শেখ হাসিনার তথাকথিত বিচার এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ, এই বিষয়গুলো নিয়েও তিনি সম্ভবত তারেক রহমান সরকারের সাথে আলোচনা করবেন। সম্প্রতি শেখ হাসিনা একাধিক দলীয় বৈঠকে এই ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি ছিল, সেটি আগের চাইতে পরিবর্তিত অবস্থানের দিকেই যাচ্ছে, অর্থাৎ আগের মতো নেই।
শেখ হাসিনার বিচার বলেন, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ বলেন বা মানবাধিকার বলেন, এটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আমেরিকাও ধারণা করা হচ্ছে যে এই বিষয়গুলোতে তাদের অবস্থান পরিবর্তন করছে। সেই ইঙ্গিত আমরা বিভিন্ন ঘটনায় পাচ্ছি। যদিও আমেরিকা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খোলেনি। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে সার্জিও গোর বাংলাদেশে এলে সেই সফর সেই সফরে সরকার কি বলবেন, সরকারের কি অবস্থান হবে, আমেরিকা তাকে কিভাবে মূল্যায়ন করবে, বাংলাদেশের সাথে চীন রাশিয়ার নতুন সম্পর্ককে আমেরিকা কিভাবে দেখবে এবং আমেরিকা কিভাবে রিয়াক্ট করবে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে আমেরিকার যে ইমপ্লান্ট বাংলাদেশে রয়ে গেছে, ইনুস সরকার থেকে তারেক সরকারে যে রয়েছে ডক্টর খলিল, তার সাথেও আলোচনা হবে কি কি শর্তে বাংলাদেশে রেজিম চেঞ্জ হয়েছিল এবং তার কতটুকু পূরণ হয়েছে, বাংলাদেশ কোন পথে, বাংলাদেশের গণতন্ত্র কোন পথে এবং সমগ্র পশ্চিমা বিশ্বে যে উদ্বেগ রয়েছে যে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটছে, এই সামগ্রিক বিষয় নিয়েও কিন্তু সার্জিও গোরের সাথে ডক্টর খলিলের একান্ত বৈঠক হবার কথা। আমরা সার্জিও গোরের আসন্ন সফরকে ঘিরে সকল তথ্য সংগ্রহের চেষ্টা করব এবং যখনই যে কোনো আপডেট পাই আপনাদের সাথে সেটা শেয়ার করব। তবে একথা নিশ্চিত বলা যায় যে সার্জিও গোরের এই সফরের মধ্য দিয়ে ওয়াশিংটন ঢাকাকে গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেবে। যে শেখ হাসিনা হলে কি ঘটবে। এখনো কিন্তু মাঝখানে 4.5 মাস আছে, হতে হ্যাঁ। পারে ওইখান থেকে বের হয়ে যাবে। এই স্ফুলিঙ্গ বরিশালে পড়বে, এই স্ফুলিঙ্গ জামালপুরে যাবে, এই স্ফুলিঙ্গ নেত্রকোনা, বরিশাল বা 64 জেলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। ওই স্ফুলিঙ্গ থেকে দাবানল হবে। আর আমি এই দাবানলকে এই দাবানল একবার ফুটবে কিভাবে? আগ্নেয়গিরির মতো। সেই কাজটা করবেন শেখ হাসিনা। অলরেডি সেটা করে দিয়েছেন তিনি। তিনি কিন্তু অলরেডি আগ্নেয়গিরির মুখটা খুলে দিয়েছেন ঘোষণা দিয়ে। ফরিদ ভাই, আমাদের লাইভের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। একেবারে আর মাত্র 3 মিনিট সময়। আমি 1 ঘন্টায় শেষ করি, এটা আপনি জানেন। সেটি হচ্ছে, আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই। মানে সাতক্ষীরার এক আসনের একজন জামাতের এমপি, তার একটি ভিডিও, যেটি হচ্ছে গিয়ে যার এক শিষ্য এখানে বারবার মন্তব্য করতেছে, মুকুল নামে। এই মানে সে বারবার মন্তব্য করতেছে আর কি, যে ওর বোনের সাথে হয়তো মানে কোনো একটা কিছু ঘটেছিল। কিন্তু এই যে ঘটনাটি, সেটি হচ্ছে সেই এমপি, একটু খেয়াল করে শুনবেন, যখন সেই এমপিকে জনগণ জিজ্ঞেস করছে যে এই মাইয়া পাইছো কই, তখন বললো যে এই মাইয়াকে আমার ড্রাইভার আইনে ম্যানেজ করে দিছে। ড্রাইভার ম্যানেজ করা মেয়ের কণ্ঠ কি, সেই কণ্ঠ আমরা শুনেছি ভিডিওতে, কিন্তু পরে একটি ভিডিও আমরা দেখেছি যেখানে মুখ বাঁধা ওই মেয়ের থেকে অনেক বয়স্ক, তার বয়স 25-26 বছর হবে, সেই মেয়ে বলতেছে যে আমি তার দ্বিতীয় স্ত্রী, এবং সে গাড়ির মধ্যে বসে বলতেছে, এবং তার যে বউ, জানি না সেটাও তার বউ কিনা, সে বউ আবার বোরকা পরে তারপরে পরে বলতেছে যে এই সেই। তো এই যে পবিত্র একটি রাজনৈতিক দল, যারা মনে করেন যে মানে কিছুই জানে না, আটকাওলির দল, আটকাওয়ালির দল, এই সম্পর্কে যদি আপনি শেষ 2 মিনিটে কিছু বলতেন, তারপরে আমরা লাইভটি দেখ, যেহেতু আমি এই নিকৃষ্ট লোকদের নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলাম, যেহেতু আনসার তো একটু করি। প্রথমে কিন্তু এটাকে আমিও মনে করেছিলাম এআই দ্বারা কেউ করছে। আমি মনে করছি যে এরা তো বট বাহিনী, আরেক বট বাহিনী আক্রান্ত হয়েছে, তার জন্য আমি কালকে কিছু বলিনি বা সকালে কিছু বলিনি। পরে দেখলাম না, হ্যাঁ, যারা চেকার তারা বলছে যে না এটা সত্য, এবং দেখি মিডিয়াতে সে স্বীকার করছে এটা দ্বিতীয় বউ। প্রথমে কি বললো? এটা এআই দিয়ে বানানো, ওরাই বললো। আমরা মেনে নিলাম, তারা যা বললেন আমরা জামাতের কথা মেনে নিলাম, এটা এআই দিয়ে বানানো। কিন্তু সেই জামাতেরা এখন বলতেছে এটা তার দ্বিতীয় বউ।